শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ ক্লাসে দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসটি আমাদের লোকাল কম্পিউটারে একটি হোস্টিং বানিয়ে সেটিতে সেট আপ করতে হয়। আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি একটু লং হতে পারে, তার জন্য শুরুতে আন্তরিক দুঃখিত জানাচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএসটি মূলত একটি পিএইচপির প্যাকেজ, যেই প্যাকেজের মাধ্যমে সম্পূর্ণরূপে একটি ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে ওয়ার্ডপ্রেস সিএমএস বা ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। শুরুতেই আমরা ওয়ার্ডপ্রেসের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে তিনটি বিষয় জানতে হবে: একটা ওয়ার্ডপ্রেস প্যাকেজ, একটা ওয়ার্ডপ্রেস থিম, একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন। এছাড়াও ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আরও বিশেষ কিছু ফিচার আছে। আজকে আমরা সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা যে বিষয়টি দেখছি, ওয়ার্ডপ্রেস আমাদের যে ওয়েবসাইটের নাম সেটি দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি ওয়েবসাইটটি ভিজিট করি, আমরা এখান থেকে আমাদের এই ওয়েবসাইটটি দেখতে পারবো। আমাদের ওয়েবসাইটে কিছু নেই এই মুহূর্তে, তার জন্য কোনো কিছু দেখাচ্ছে না। আমরা যদি একটু এই সাইটটিতে আসি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটে যদি কোনো বিশেষ রকমের আপডেটের প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে সেই আপডেটটি দেখতে পারবো। যদি আমাদের ওয়েবসাইটে কেউ কোনো কমেন্ট করে থাকে, সেই কমেন্টটি আমরা এখান থেকে দেখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আমাদের যে কমেন্টগুলো সেগুলো দেখতে পারি। আমাদের কমেন্টগুলোকে এখান থেকে অ্যাপ্রুভ করতে পারি, কমেন্ট রিপ্লাই দিতে পারি, কমেন্টগুলোকে স্প্যামে ফালাইতে পারি, ডিলিট করতে পারি ইত্যাদি। এই জায়গাটা থেকে আমরা আমাদের নতুন পোস্ট অ্যাড করতে পারি, কোনো নতুন ভিডিও, ইমেজ, পিডিএফ ইত্যাদি অ্যাড করতে পারি, নতুন কোনো পোস্ট অ্যাড করতে পারি এবং নতুন কোনো ইউজারকে অ্যাড করতে পারি। এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে সম্পূর্ণ আমাদের ওয়ার্ডপ্রেসের প্রোফাইলটা দেখতে পারি, যার মাধ্যমে আমি আমার ওয়ার্ডপ্রেস প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারি, ইউজার নেম পরিবর্তন করতে পারি, ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে পারি। সব কিছু এখান থেকে করা যায়। আমরা যদি একটু আমাদের এই সেকশনটিতে আছি, শুরুতে আমরা দেখতে পারবো যে এখানে ওয়ার্ডপ্রেস হোম অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা থেকে দেখায়। আমাদের ওয়েবসাইটে যদি কোনো আপডেট থাকে, সেই আপডেটটা আমরা এখান থেকে আপডেটসে ক্লিক করে দেখতে পারবো। আমরা ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন ব্যবহার করি এবং থিম ব্যবহার করি, ইভেন দ্য ওয়ার্ডপ্রেস এটি ডিফারেন্ট সময়ে কিন্তু আপগ্রেড হয়। তো আমরা আলাদা আলাদা আপডেটকে যদি আমি আমার ওয়েবসাইটের লেটেস্ট আপডেটটা রাখতে চাই, তাহলে আমাকে নিয়মিত ওয়েবসাইটটিকে এখান থেকে আপডেট করতে হবে। আমরা যদি একটু পোস্টে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটের সকল পোস্ট দেখতে পারি। আমরা কোনো নতুন পোস্ট নিতে চাইলে আমাদেরকে এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে। অ্যাড নিউয়ে ক্লিক করে আমি জাস্ট এখানে একটা পোস্টের টাইটেল দেবো। সেভ এক্সাম্পল, আজকে টুইটার টাইটেল দিলাম ওয়ার্ডপ্রেস। আমি জাস্ট এখান থেকে একটা টাইটেল দিয়ে দিই। এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি। আমরা আমাদের গুগল থেকে একটু ছোট্ট একটা ডেসক্রিপশন নিয়ে আসি ওয়ার্ডপ্রেস সম্পর্কে। আমরা এখান থেকে চাইলে পিকচার অ্যাড করতে পারি, আরও ডিফারেন্ট অনেক কিছু অ্যাড করতে পারি। এই মুহূর্তে আমরা এই সব কিছু অ্যাড করছি না, তবে পরবর্তীতে আমরা এইগুলো অ্যাড করব। সিম্পলি আমি যদি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিই, তাহলে আমার এখান থেকে একটি কিন্তু পোস্ট পাবলিশড হয়ে যাবে। একই সাথে আমরা এখানে পোস্টের ক্যাটাগরি সেট করতে পারি, ডিফারেন্ট ক্যাটাগরি পোস্ট করতে পারি। সেভ এক্সাম্পল, আমরা যদি পত্রিকার দিকে লক্ষ্য করি, নিউজ মিডিয়া, সো এখানে ডিফারেন্ট ক্যাটাগরি থাকে। সেভ এক্সাম্পল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, ডিফারেন্ট ক্যাটাগরি। আমরা এখানে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি তৈরি করতে পারি। আমি যদি মনে করি এখানে একটা ক্যাটাগরি তৈরি করব নিউজ, তো আমি জাস্ট এখান থেকে একটা নিউজ লিখলাম, নিউজের ক্যাটাগরি দিলাম, সিম্পল নিউজ ক্যাটাগরি চলে আসলো। চাইলে এটি ডিলিট করতে পারি, চাইলে এটি এডিট করতে পারি, ইত্যাদি করতে পারি। আমরা ট্যাগ সেট করতে পারি, ডিফারেন্ট ট্যাগ সেট করতে পারি। সেভ এক্সাম্পল, আমি একটি দিলাম ওয়ার্ডপ্রেস নামের ট্যাগ, যে ট্যাগের মাধ্যমে আমি পুরো ওয়েবসাইটে এই ওয়ার্ডপ্রেস নামে যে ট্যাগ আছে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবো, সেটা কিন্তু করতে পারি। একই সাথে আমরা আমাদের মিডিয়াতে পিকচার আপলোড করতে পারি, ভিডিও আপলোড করতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে অনেক কিছুই নিয়ে আসতে পারি। সিম্পলি আমি ওয়ার্ডপ্রেস সেটআপ এই পিকচারটি নিয়ে আসলাম। আমি যদি ডিলিট করতে চাই, এখান থেকে আমরা এটাকে ডিলিটও করতে পারি। খুব সিম্পলভাবে কিন্তু আমরা এই সব কিছুকে কনফিগার করার যে অপরচুনিটি, সেটি এই ওয়ার্ডপ্রেস নামে যে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটিতে করতে পারি।
আমরা এখান থেকে আমরা পেজ নিতে পারি, যেভাবে আমরা পোস্ট করলাম সেইভাবে আমরা নতুন নতুন পেজ তৈরি করতে পারি। সেই পেজে কিন্তু আমরা আলাদা আলাদা রকম ভাবে নতুন নতুন ধরনের ডিজাইন করতে পারি, ডেভেলপ করতে পারি, সবকিছু আমরা এখান থেকে করতে পারি। খুব সিম্পলি আমরা অ্যাড নিউ এ ক্লিক করব, সিমিলার টু দ্য পোস্ট আমরা কিন্তু এখানে সবকিছু করতে পারছি। আমরা যদি একটু চলে যাই কমেন্টসে, সেম আমরা যে কমেন্টস এখানে দেখেছিলাম এটা আর এটার মধ্যে পার্থক্য করে আমরা এখান থেকে সেই কমেন্ট দেখতে পারি। কোন কমেন্টকে ডিলিট করতে চাইলেও কিন্তু সিম্পল একটা ক্লিকে ডিলিট করতে পারি। আমরা অ্যাপিয়ারেন্সে আমাদের থিম দেখতে পারি। শুরুতেই বলেছিলাম ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন সবথেকে ইম্পর্টেন্ট। আমরা এখানে নতুন নতুন থিম নিতে পারি, ডিলিট করতে পারি। আমরা কোনো থিমকে ডিলিট করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করে ডিলিট করতে পারি। আমরা জাস্ট একটা করে ক্লিক করে ডিলিট করতে পারি। নতুন কোনো থিম নিতে চাইলে আমরা এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বিষয় অ্যাড করছি। থিম মূলত দুই রকম হতে পারে, একটি হলো পেইড থিম, একটি হলো ফ্রি থিম। ওয়ার্ল্ডে মিলিয়নস অফ ফ্রি থিম আছে যেগুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করা যায়। একই সাথে পেইড থিম আছে, আমরা পরবর্তীতে ডিফারেন্ট ক্লাসে জানবো পেইড থিম কিভাবে পারচেস করতে হয়, কিভাবে পেইড থিম নিয়ে কাজ করতে হয় এবং ফ্রি থিম কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানবো। আমরা যদি কোনো একটি থিমকে ইনস্টল করতে চাই, জাস্ট সিম্পল থিমের উপরে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব অ্যান্ড বুম, আমরা খুব সিম্পলি কিন্তু এটাকে ইনস্টল করতে পারি। একটি থিম ইনস্টল করার পর আমাদেরকে অবশ্যই ওই থিমটাকে অ্যাক্টিভ করতে হয়। আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে এই থিমটি কাজ করবে। আমরা থিমটাকে এডিট করতে পারি। এখানে আমরা প্লাগইন নিতে পারি। প্লাগইন মূলত একটা প্যাকেজ, যেই প্যাকেজের মাধ্যমে আমরা ডিফারেন্ট ফাংশনালিটিস কাজ করতে পারি। সেভ এক্সাম্পল, আমাদের একটা ওয়েবসাইটে যখন আমরা পিকচার বা ছবি বা ইমেজ নিয়ে কাজ করি সেটা একটা ডিফারেন্ট ফাংশনস। ঠিক সিমিলারলি যখন আমরা ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করছি তখন ডিফারেন্ট ফাংশনস। সিমিলারলি আমরা যখন একটা অ্যাপ তৈরি করি সেটাও কিন্তু একটা ডিফারেন্ট ফাংশনস। তো এই ডিফারেন্ট ফাংশনসগুলো যেটাতে কাজ করে এটাকে বলা হয় প্লাগইন। সে বাই এক্সাম্পল, আমরা কারো মোবাইলে এসএমএস পাঠাতে চাই, একটি আলাদা প্লাগইন দিয়ে পাঠাতে হবে। আমরা কাউকে ইমেল পাঠাতে চাই, আলাদা প্লাগইন দিয়ে পাঠাতে হবে। তো ওয়ার্ল্ডে এরকম মিলিয়নস অফ প্লাগইন আছে যেটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি, আবার কিছু কিছু আছে যেটা পারচেস করতে হতে পারে। আমরা এখান থেকে এগুলোকে অ্যাক্টিভ করতে পারি, আমরা এগুলোকে এখান থেকে ডিলিট করতে পারি। আমরা যদি কোনো প্লাগইন ইনস্টল করতে চাই জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করব। যদি আমাদের কাছে সেটা ইতিপূর্বে থাকে অথবা পারচেজ হয় তাহলে আমাদেরকে এখান থেকে আপলোড করতে হবে। আর যদি আমরা এখান থেকে কোনো একটি ব্যবহার করতে চাই তাহলে খুব সিম্পলি আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব, তাহলেই কিন্তু হবে। সে বাই এক্সাম্পল, আমরা এখান থেকে পপুলারে ক্লিক করি, অনেক পপুলার যে প্লাগইনসগুলো সে প্লাগইনসগুলো, এবং তাদের মধ্যে একটি অন্যতম পপুলার প্লাগইনস কন্ট্যাক্ট ফ্রম 7। অর্থাৎ কেউ আমাকে কোনো মেসেজ পাঠাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তার জন্য আমরা এটা ব্যবহার করি। আমরা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করব এবং ইনস্টলে ক্লিক করে যখনই আমরা অ্যাক্টিভে ক্লিক করব সাথে সাথে কিন্তু আমাদের এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডে নতুন ওয়ার্ডপ্রেস কন্ট্যাক্ট ফ্রম 7 নামে একটি ফাংশন কিন্তু শো করবে। সো এইটাই হলো কাজ। আমরা যদি সিম্পলি আমাদের এই ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে লক্ষ্য করতে পারবো কন্ট্যাক্ট নামে একটা নতুন অপশন এসেছে, মাত্র এটা এই প্লাগইনের কারণে এসেছে। এছাড়াও আমরা যদি একটু ইউজারে চলে যাই, এখানে আমরা আমাদের সকল ইউজার দেখতে পারবো। ইউজারের সব থেকে বেশি পাওয়ারফুল ইউজারের নাম হলো অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে হতে পারে যেমন এডিটর, অথার, ভিউয়ার, সাবস্ক্রাইবার ইত্যাদি ইত্যাদি ডিফারেন্ট রকম ইউজার হতে পারে। আমরা কোনো ইউজারকে নতুনভাবে অ্যাড করতে চাইলে এখান থেকে জাস্ট অ্যাড ইউজারে ক্লিক করব। ইউজার আমরা এখান থেকে দিব এবং তার কোন রোল সেটা দিতে পারবো, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি। আবার ডিফারেন্ট প্লাগইন ব্যবহার করে কিন্তু আমরা এদের রোলকে আরো মডিফাই করতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা এই পর্যায়ে আমরা এখান থেকে যদি একটু টুলসে চলে যাই তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের বর্তমান হেলথ দেখতে পারবো। আমাদের এই ওয়েবসাইটে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো, ওয়েবসাইটটাকে সম্পূর্ণভাবে এক্সপোর্ট করতে পারবো, আমাদের ওয়েবসাইটটার বর্তমান হেলথ কেমন আছে সেটা চেক আপ করতে পারবো। আমাদের এই ওয়েবসাইটের ডেটাগুলোকে আমি এক্সপোর্ট করতে পারবো, ডেটাগুলোকে ইরেজ করতে পারবো, থিম ফাইলকে এডিট করতে পারবো, প্লাগইনকে এডিট করতে পারবো। এবং আমরা যদি একটু সেটিংসে চলে যাই তাহলে এই ওয়েবসাইটের যে নাম সেটি পরিবর্তন করতে পারবো, এটার একটা ট্যাগ লাইন বা টাইটেল দিতে পারবো। আমরা এখানে আমাদের লিঙ্ক পরিবর্তন করতে পারবো,
আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি, সেই ইমেল অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবো। কেউ আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা সেটা এখানে উল্লেখ করতে পারবো। আমরা এখান থেকে তার যে রোল সেটা সেট করে দিতে পারবো। আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে পারবো, টাইম জোনটাকে সেট করতে পারবো, ডেটা ফরম্যাটকে সেট করতে পারবো, ইত্যাদি কাজ এখানে কমপ্লিটলি করা যাবে। আমরা যদি এখান থেকে একটু রাইটিং অপশনে যাই, তাহলে আমাদের ডিফল্ট পোস্টটা কি হবে সেটা এখান থেকে সেট করে দিতে পারবো। আমরা আমাদের এখানে সার্ভার পোর্টাল অ্যাড করতে পারবো। আমরা যদি একটু রিডিংয়ে যাই, তাহলে এই ওয়েবসাইটের বর্তমানে যে পোস্টটা হবে সেটাকে লেটেস্ট হবে বা স্ট্যাটিক আমার নিজস্ব কোনো পেজে হবে। সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি একটা পেজ তৈরি করি, সেটার নাম রোমান, এবং এই রোমান নামে পেজে হোম পেজে দেখাবে। তখন আমাকে এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে এখান থেকে সেটা সেট করে দিতে হবে, তাহলে আমি সেটাতে দেখতে পারবো। আমাদের এই ওয়েবসাইটটি আমরা যদি সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল, বিং, বাইডু ইত্যাদিতে দেখাইতে না চাই, এখান থেকে আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। আবার যা বলছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, সার্চ ইঞ্জিনকে বলা যে এই সাইটটাকে তুমি কি করো না, ইন্ডেক্স করিও না, সেটা আমরা এখান থেকে সেভ করতে পারি। আমরা যদি একটু যাই যে আমরা এখানে কিছু ডিসকাশন আছে, আমরা কি কি ফাংশনালিটিসকে অন অফ করতে পারি, বিশেষ করে আমাদের এখানে কেউ কমেন্ট করতে পারবে কিনা, সেই কমেন্ট করলে তাকে কি নিয়ম ফলো করে কমেন্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে সেট করতে পারবো। আমরা যদি মিডিয়া যাই, আমাদের ওয়েবসাইটে যে থাম্বনেলগুলো হয় সেটার জেনারেলি সাইজ হয় 150x150, সেটাকে পরিবর্তন করতে পারি। মিডিয়াম সাইজ, লার্জ সাইজ এটাকে দিতে পারি। সবথেকে ইম্পর্ট্যান্ট একটি বিষয় ওয়েবসাইটের পারমালিঙ্ক। আমার ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে কেমন হবে, আমরা যখন HTML, CSS বা PHP বা অন্যান্য ফাংশনালিটিস কাজ করি তখন ডিফারেন্ট থাকে, তখন আমরা ওটাকে নিজের মতো কন্ট্রোল করতে পারি। বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওরা কিছু স্ট্রাকচার দিয়েছে যেটাকে বাধ্যতামূলক আমরা ফলো করতে হয়। সো আমরা এখানে অনেকগুলো ফাংশনস দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে সাধারণত পোস্ট নেম এই টাইপের করে থাকি, আমার ওয়েবসাইট স্ল্যাশ সিম্পল পোস্ট নেম সেটা। এছাড়া আপনারা যদি ক্যাটাগরি ভিত্তিক করতে চান, এখানে ক্যাটাগরি নিতে পারেন, অথার ভিত্তিক করতে চান, আইডি ভিত্তিক করতে চান, ইত্যাদি ইত্যাদি নেওয়া যাবে। সো আমরা এখানে পোস্ট স্যাম্পল রাখবো অলওয়েজ। আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সবশেষ প্রাইভেসি। ওয়েবসাইটের প্রাইভেসি এবং পলিসি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার ওয়েবসাইটে একটি প্রাইভেসি পলিসি তৈরি করতে পারেন, সেটা এখান থেকে ইউজ করতে পারেন। চাইলে নতুন পেজ এখানেও তৈরি করতে পারেন। এখানে প্রাইভেসি পলিসি গাইড আছে, আপনি সেটা লক্ষ্য করতে পারেন কোন টাইপের প্রাইভেসি পলিসিগুলো প্রয়োজন আছে, ওয়ার্ডপ্রেসের কি ধরনের প্রাইভেসি পলিসি হয়, ইত্যাদি ইত্যাদি। এই যে মেনু আছে এটাকে আপনি আর একটু ছোট করে দিতে পারেন, চাইলে বড় করে দিতে পারেন। জেনারেলি একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এতটুকু ইনফরমেশনই থাকে। আমাদের আজকের ক্লাসটি এতটুকুই। আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। অবশ্যই যারা কোর্সটিতে অংশগ্রহণ করেছেন কোর্সটি শেয়ার করবেন, এবং যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের আরও ডিপ বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।